স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি আরআরবি গ্রুপ ডির একটি প্র্যাকটিস সেট বই। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে। তোমরা তো জানোই যে রেলওয়ে গ্রুপ ডির সবসময় কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করে। এই বইটিতে কিন্তু গত 10 বছরের যেসব অঙ্ক প্রশ্ন পড়ে গেছে সেই অঙ্ক কিন্তু সব এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটের পরে তার উত্তরগুলো কিন্তু সব এক লাইনে সমাধান করে দেওয়া আছে। একদম শর্ট টিপস ট্রিক্সের মাধ্যমে কিন্তু সমাধান করে দেওয়া আছে, তুমি যাতে বুঝতে পারবে। তো এই প্র্যাকটিস সেট থেকে আজকে আমরা একটি ক্লাস সমাধান করব তোমাদের জন্য, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরআরবি গ্রুপ ডির জন্য। আর সবসময় মনে রাখবে আরআরবি গ্রুপ ডি বিগত প্রশ্নগুলো কিন্তু ফলো করে। তাই বিগত 10 বছর ধরে যেসব অঙ্ক প্রশ্ন পড়েছে এই বইটিতে কিন্তু সেই প্রশ্নগুলোই আছে। চলো আমরা এর থেকে একটা প্র্যাকটিস সেট সমাধান করি। এখানে দেখো পরিষ্কার করে লেখা আছে রেলওয়ে গ্রুপ ডি 2025 ম্যাথ কোশ্চেন সেট 5। দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? এই অঙ্কটা কিভাবে তুমি সহজে সমাধান করবে? এখানে বলেছে বিয়োগফল 12, তাহলে 9 আর 7 এর মধ্যে পার্থক্য কত? 9 আর 7 এর মধ্যে পার্থক্য 2, তাহলে 2 সমান আমি বলবো 12। তাহলে 1 সমান কত? 1 সমান 12/2, তাহলে কত হচ্ছে? 6। এখন বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত? তাই একবার 6 এর সঙ্গে 7 গুণ করো আর একবার 6 এর সঙ্গে 9 গুণ করো। ওকে, 6 7 42 একটা সংখ্যা আর 6 9 54 একটা সংখ্যা। এই দুটো তুমি যোগ করো, 4 আর 2 6 পাবে, 4 আর 5 9 পাবে। তো দেখো 96। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 96 হবে এর সঠিক উত্তর। চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। 2 এর দিকের প্রশ্ন। আগের যে প্রশ্নটা দেখো রেলওয়ে গ্রুপ ডি 2025 সালে কিন্তু এটা পড়েছিল। আজকে যে প্র্যাকটিস সেটটা করছি এটা কিন্তু 2025 সালে সব প্রশ্ন পড়েছিল, সেগুলো কিন্তু তোমার এখানে এই প্র্যাকটিস সেটটাই আছে। 2 দাগের প্রশ্ন আছে দেখো, সরল করুন। এই যে এই সরলটা তোমাদের পড়েছিল যে কোনো শিফটে 2025 সালে কিন্তু যে কোনো একটা শিফটে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নটা পড়েছিল। এরকম থাকলে তোমরা বদমাশ নিয়ম করবে, অর্থাৎ আগে তুমি ভাগ করে নেবে। আগে ভাগ করে নিলে এই যে 48 আর 6 আছে এটা ভাগ করতে হয়। তাহলে দেখো 4.8 ভাগ 6, তো এখানে 0.6, তো এখানে একটার আগে দশমিক, এটাও কিন্তু একটার আগে দশমিক, তাই উঠে গেল। তো এটা কাটলে হয়ে যায় 6 8 48, তো যোগ 8 হয়ে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু চলে যায়, এটা কিন্তু চলে যাচ্ছে, যোগ 8। আর এবারে ভাগের পরে কি করতে হয়? গুণ। এই দুটো গুণ করতে হয়, গুণ করলে হয়ে যায় 35 × 70, অর্থাৎ 0.70 এটা। এবারে কি হচ্ছে 0.70 সঙ্গে তোমার এই 8টা কিন্তু যোগ করতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এই জায়গাটায় বসাতে হবে, বসিয়ে এখানে 0 0 দিতে হবে। এবার এই দুটো যোগ করে নেবো, যোগ করলে কত হচ্ছে? 8.70। এবার ওখান থেকে কি করতে হবে? 1.5 বিয়োগ করতে হবে, তো 1.5। দেখো দশকের পরে শূন্যর কোনো মূল্য নেই, তাই 0 না দিলেও চলবে। ঠিক আছে, 5 আর কত হলে 7? 2 হলে 7, 1 আর কত হলে 8? 7 হলে 8। দেখো 7.2 হচ্ছে, যেটা কিন্তু বিদ্যাগ হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। মনে হয় যে অঙ্ক সহজ পড়েছে, কিন্তু অনেকের জন্য এই অঙ্কগুলো সবই কঠিন। এ দেখো এখানে 3 এর দাগের প্রশ্ন আছে। এই যে প্রশ্নটা আছে এর সরলতম মান তোমাকে নির্ণয় করতে হবে। তাই আমি এটাকে বসে 0.2, অর্থাৎ 0.04 রুট করলে 0.2 হবে, যোগ এটার হয়ে যাবে 0.5 আর এটার হয়ে যাবে 0.3। এটা কিন্তু জানতে চাইছে তুমি এইভাবে করো কিনা। 5 আর 2 7, 7 থেকে 3 বাদ দাও, তাহলে থাকবে কিন্তু 4। ওকে, তাই 0.4 বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। 4 দিকের প্রশ্ন আছে দেখো, এক ব্যক্তি একটি মোবাইল 8,000 টাকায় কিনে 12% ক্ষতিতে বিক্রি করলেন। মোবাইলটির বিক্রয় মূল্য কত টাকা ছিল? তো দেখো এটা কিভাবে তুমি সহজে সমাধান করবে। খুব সহজে তুমি এটাকে সমাধান করে ফেলো, খুব সহজে। কিভাবে সহজে সমাধান করবে দেখে নাও। এই যে 8,000 টাকা আমি দিলাম, দেওয়ার পরে তোমাকে কি বলছে? 12% ক্ষতি হয়েছে। 12% ক্ষতির কথার অর্থ কি? 12% ক্ষতি তার মানে 12/100, অর্থাৎ 100 টাকায় 12 টাকা ক্ষতি হয়েছে। তাই আমি একেবারে করব, মানে ক্যালকুলেশন করলে যেন আমার উত্তরটা চলে আসে। তাহলে 12% ক্ষতি, 100 টাকাতে 12 টাকা ক্ষতি হলে থাকে সেটার বিক্রয় মূল্য হয় কত? 88 টাকা। তাহলে 100 টাকার জিনিস 88 টাকায় বিক্রি করেছে। এখানে বলছে বিক্রয় মূল্য কত, তাই তুমি কি করবে? 88/100 দিয়ে এটাকে গুণ করবে। এই 0 এই 0 এই 0 এই 0, 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 70। আর এখানে তোমার শূন্যটা বসে গেল। দেখো 70 40। দেখো এখানে এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 5 এর দাগের প্রশ্নটা দেখে। 5 এর দাগের প্রশ্ন আছে দেখো, এ একটি কাজ 20 দিনে এবং বি সেই কাজটা 30 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি একা কত দিনে শেষ করবে? কিভাবে তোমরা এটা সহজে সমাধান করবে? প্রথমে এই 20 আর এই 30 এর লসাগু করবে, পাবে কত? 60। তো এই 60 দিয়ে একটা মানে এরকম একটা গোল দেবে, দেওয়ার পর এখানে এ লিখবে আর এখানে বি লিখবে, এই সাইড লিখবে এ আর এই সাইড লিখবে বি।
এখন এই এ আর বির নিচে দাগ দেবে। দেখো এ একটি কাজ 20 দিনে করে, তাহলে 60 একক কাজ 20 দিনে করে, তাহলে এক একক কাজ করবে কত দিনে? 60 একক কাজ করে 20 দিনে, তাহলে 20 দিনে করে 60 একক কাজ, একদিনে কত একক করবে? একদিনে 60/20 অর্থাৎ 3×20 = 60, 3 একক কাজ কিন্তু এ একদিনে করবে। আবার বি 30 দিনে করে 60 একক, তাহলে একদিনে কত একক করবে? একদিনে করবে 60/30 অর্থাৎ 2 একক। বি কিন্তু দিনে 2 একক আর এ কিন্তু দিনে 3 একক কাজ করে। তারা একত্রে 6 দিন কাজ করেছে, তাহলে এরা একত্রে একদিনে করবে কত? 3 আর 2 5। এ আর বি যদি যোগ করি তাহলে 3 আর 2 5 একক, দিনে কিন্তু 5 একক করে এ আর বি একসঙ্গে, এ প্লাস বি একসঙ্গে করে কিন্তু দিনে 5 একক। বলেছে তারা একত্রে 6 দিন কাজ করেছে, তাহলে দিনে 5 একক করলে 6 দিনে করবে কত? 6 গুণ হয়ে যাবে 5 × 30। ওকে, এই 30 একক কাজ কিন্তু তোমার হয়ে গেছে। তা 30 একক 60 থেকে 30 বাদ দাও, থাকবে কত? 30 একক। ওকে, এই 30 একক কাজ বলছে বাকি কাজ, তো বাকি কাজ কিন্তু এই 30 একক। এই কাজটা বি একা কত দিনে করে? বি একদিনে করে 2 একক, তাহলে 30 একক কাজ আছে, তাহলে 30/2 অর্থাৎ লাগবে কিন্তু 15 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো। পরের প্রশ্ন কি আছে দেখে নিই। চলো এখানে আমরা 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের প্রশ্ন আছে দেখো, 6 দাগের প্রশ্ন আছে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদে আসলে একত্রে 6200 হয়? কিছু না, এই 6200 টাকাটা আমি লিখলাম, ইন্টু করব। এখানে দেখো 4 বছরে 6% হারে হলে 24 হয়, 4 × 24, 4 আর 6 গুণ করলে 24%। 24% কথার অর্থ হচ্ছে 24/100। এখন যদি আমরা বলি যে তো সুদে আসলে কত হবে? সুদে আসলে হয়ে যাবে 124/100। ওকে, এবার তোমার কি বলেছে? বলেছে কি কত টাকার 4 বছরের সুদে আসলে এত টাকা হয়, মানে কত টাকার, তার মানে গোড়ায় ফিরতে হবে। গোড়ায় ফিরতে গেলে কি করব? গোড়ায় ফিরতে গেলে আমরা উল্টে গুণ করব। তো এখানে 124/100 আছে, এটাকে উল্টে গুণ করব, তার মানে 100টা উপরে চলে যাবে আর 124টা কিন্তু নিচে চলে আসবে। ওকে, এবারে আমরা যদি এটাকে কাটাকুটি করি 124 আর এটা, তাহলে আমরা যদি 100 দিই অর্থাৎ 62, 162 অর্থাৎ 62তে কাটলে এখানে হয়ে যাবে কিন্তু 2, আর 2 আর এই 100 কাটলে হয়ে যাবে 50। তো এই 50 আর এই 100 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 5000। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি আছে? 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন আছে দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, বৃত্তটির পরিধি কত সেমি হবে? তো পাই আর স্কয়ার এটা সমান 154। তো এখান থেকে আর এর মান বার করলেই তোমার হয়ে যাবে। তা আর এর মান বার করতে গেলে এটা এই স্কয়ার জন্য এখানে রুট হয় আর এই 154টা থেকে যায়, আর এটা পায়ের মান হচ্ছে 22/7, এখানে দেওয়া আছে 22/7, এই 22/7 পায়ের মান, তো এটা উল্টে যায় এই পাশে গেলে 7/22 হয়। এখন এই 22 আর এই 154 কাটলে এখানে 7 হয়ে যাবে, দুটো 7 মিলে একটা 7 বাইরে চলে আসে, তাই আর এর মান 7। এখন বলছে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, 2 × পাই মানে 22/7 ইন্টু আর মানে 7। তো এই 7 আর এই 7 কেটে যায়, বাইরে দিকে 44 সেমি। তো বৃত্তের পরিধি 44 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবারে পরের প্রশ্ন চলে যাই। 8 দাগের প্রশ্ন আছে দেখো, 200 মিটার লম্বা একটি ট্রেন 72 কিমি/ঘন্টা বেগে চললে 400 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে সম্পূর্ণ অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? যেহেতু 400 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে? তো তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব? তুমি এইরকম করবে, s = d/t, এই হচ্ছে সূত্র। s এর মান হচ্ছে আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত? 72 কিমি, তাহলে 72 × 5/18। এখন এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিলাম, তাই কিন্তু 5/18 দিয়ে গুণ করে দিলাম। এখন ডির মান কত? 200 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর 400 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে যেহেতু প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে বলেছে? 400 মিটার প্ল্যাটফর্ম, তার 400 মিটারের সঙ্গে কিন্তু 200 মিটারটা যেতে হবে, তাই অতিক্রম হবে। এবারে টির মানটা টি রেখে দিলাম, ঠিক আছে? তো কারণ তোমার বলে সময় কত, তাই সময়টাই রেখে দিলাম। এখন এখানে 4×8 = 72 করব, তাহলে 4 × 5 = 20 হয়। তাহলে এখানে আমরা কত পাবো? টি সমান পাবো 4 আর 2 600, 600/20। এই শূন্য এখানে আমরা পাবো 30 দ্বিগুণে 60, অর্থাৎ টির মান হয়ে যাবে 30। তো এখানে দেখো 30 সেকেন্ড হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 9 দাগের প্রশ্ন দেখি। 9 দাগের প্রশ্ন আছে দেখো, যদি x/y = 5/3 হয় তবে x² + y²
তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত, মানে এখানে ভাগ আছে, তো এখানে এক্স মানে 5 ওয়াই মানে 3, তাহলে এক্স স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 25 প্লাস 3 এর স্কোয়ার মানে 9, আর এখানে 25 মাইনাস 9, তো এখানে হয়ে যায় 34 আর এখানে হয়ে যায় হচ্ছে 16, তাহলে এখানে 8 দ্বিগুণে 16 পাবো, 17 দ্বিগুণে 34 পাবো, তাহলে 17/8। ওকে, তো এটা সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। চলো আমরা চলে যাবো পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন আছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় তোমাকে নির্ণয় করতে বলেছে। প্রথম 9টি মৌলিক সংখ্যাটাই আমি হিসাব করি, 2 3 5 7 11, তারপরে আছে 13, তারপরে 17, তারপরে কিন্তু 19, তাহলে 1 2 3 4 5 6 7 8 19-এর পরে তাহলে আছে কিন্তু 23। ঠিক আছে, 20 কিন্তু মৌলিক সংখ্যা না, 21 মৌলিক সংখ্যা না, 22 মৌলিক সংখ্যা না, 23 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে প্রথমে সেটা জানতে হবে। যে সংখ্যা সেই সংখ্যার 1 দ্বারা ভাগ করলে মিলবে তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। তো দেখো যেগুলো সংখ্যা লিখেছি 1 আর সেই সংখ্যার দ্বারাই ভাগ করলে মিলবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। এর বলেছে ওদের যোগফল করতে হবে, করে গড় করতে হবে। গড় বলেছে তাই এখানে তুমি যোগ করো, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 28, 28 আর 13, 28 আর 10 38, আর 3 41, 41 আর 17, 41 আর 7 48, আর 10 58, 58 আর 10 68, 68 আর 9 হচ্ছে 77, 77 আর 23 100, ওগুলো যোগ করলে হয়ে যাবে 100। 100 যেহেতু যোগফল 100, গড় করতে বলেছে তাই 9 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে 11.11। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যেত। রেলওয়ে গ্রুপটি প্র্যাকটিস সেট আজকে আরেকটা করে দিলাম তোমাদের জন্য। যারা আরআরবি গ্রুপটি পরীক্ষা দিচ্ছ, বইটি কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো, নিয়ে দেখতে পারো, কারণ এখানে প্রত্যেকটা অঙ্ক এত গুরুত্বপূর্ণ এবং এর বিশেষত হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন এখানে আছে এবং তাদের উত্তরগুলো এক লাইনে আছে। তো এই বিশেষ বইটি তোমার যদি প্রয়োজন হয় ফোন করবে এই নাম্বারে। আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরে ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।